আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রাজনৈতিক প্রেক্ষাপটে আস্তে আস্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি আস্তে আস্তে গ্লোবালি এবং লোকালি চেঞ্জ হতে শুরু করেছে। আর সেই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মাত্রাটা পুরোপুরি টার্ন করবে মোদি এবং ট্রাম্প বৈঠকের পরে। যে আশা করা হচ্ছে যে মোদি এবং ট্রাম্পের বৈঠকটি অনুষ্ঠিত হবে 15 তারিখ। আর সেই 15 তারিখের পরেই বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পুরো চিত্রটা জনগণের মধ্যে, মানুষের মধ্যে ফুটে উঠবে এবং বাস্তবিক অর্থে সেটার কার্যক্রম শুরু হবে বলে আমরা মনে করি, আমরা আশা করছি। আমরা যদি কিছু লক্ষণ দেখি, কিছু বিষয় যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা বিষয়টি স্পষ্টতই আমরা দেখতে পাবো যে আসলে কোন দিকে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হতে যাচ্ছে এবং কিভাবে সেটি পরিবর্তন হতে যাচ্ছে। যে আমরা যদি দেখেন যে বাংলাদেশের বেসিক্যালি দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন ডোনাল্ড লু। ডোনাল্ড লু হচ্ছেন বেসিক্যালি একজন চাইনিজ বংশোদ্ভূত একজন নাগরিক, যার কারণে ইন্ডিয়ার সাথে যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ভালো না থাকে, সেই জন্য উনি কাজ করেছেন। এবং উনি যে কাজটি করেছেন যে ইন্ডিয়ার সাথে যেহেতু বাংলাদেশের সম্পর্ক ভালো, পাকিস্তানের যেহেতু সাথে সম্পর্ক খারাপ, উনি পাকিস্তানের পক্ষে হয়ে এবং চায়নার পক্ষে হয়ে কাজ করেছেন। বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই দেশের বিপরীত কাজ করেছেন, যার জন্য বাংলাদেশের সরকার পতন হয়েছে এবং সে বাংলাদেশের সরকার পতনে ডোনাল্ড লু অনেক বড় অবদান রেখেছেন। তাই সবচেয়ে আশার বিষয় যেটি হচ্ছে এখন, যে সেটি হচ্ছে যে ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হচ্ছেন পল কাপুর। সে পল কাপুর কে? পল কাপুর হচ্ছেন একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত। তাহলে আপনারা সিগন্যালটা বুঝতে পারছেন যে রাজনীতিটার কোন দিকে টার্ন নিচ্ছে। চাইনিজ বংশোদ্ভূত যে ছিল ডোনাল্ড লু, উনি বাদ যাচ্ছেন। এখন ডোনাল্ড লুর পরিবর্তে ওনার স্থলাভিষিক্ত হচ্ছেন পল কাপুর। পল কাপুর হচ্ছেন ইন্ডিয়ান বংশোদ্ভূত। তার মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের আরো এক ধাপ উন্নতি হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে দেখার অনেকটা চেষ্টা করবে, এটি আপাতত বোঝা যাচ্ছে। তারপর আরেকটি বিষয় যদি আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছেন তুলসী গ্যাবার্ড। সে তুলসী গ্যাবার্ড হচ্ছে একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত এবং তুলসী গ্যাবার্ডের সাথে অলরেডি মোদি এবং তুলসী গ্যাবার্ড বুধবারে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং নিরাপত্তা এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আশা করা যাচ্ছে যেহেতু দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি হচ্ছেন পল কাপুর, একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত, ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হচ্ছেন তুলসী গ্যাবার্ড, একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত, এবং 15 তারিখে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হচ্ছে মোদির, অলরেডি তুলসী গ্যাবার্ডের সাথে বৈঠক হয়েছে। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে ইউনূসের দিন মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। বাংলাদেশে ইউনূসের চ্যাপ্টার ক্লোজ হতে যাচ্ছে। কারণ ইন্ডিয়ার জন্য বাংলাদেশের রাজনীতি যে এরকম পরিমাণ একটা হুমকি স্বরূপ হয়ে গিয়েছিল, উগ্রবাদী মৌলবাদীদেরকে ইউনূস পেট্রোনাইজ করে যেভাবে ইন্ডিয়ার সাথে একটি যুদ্ধ ভাব তৈরি করেছিল, সেই জায়গা থেকে আশা করি যে একটি অবসান হচ্ছে, ইউনূসের যুগের অবসান হচ্ছে আশা করা যাচ্ছে আপাতত। তারপরে আমরা যদি আরো কিছু বিশ্লেষণ করি, দেখি যে ইউএসএইড এর 2 জন কর্মকর্তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং এটি একজন মার্কিন একদম সেলিব্রিটি মার্ক বেঞ্চ, উনি এটি একদম তথ্য উপত্য সহ উপস্থাপন করেছেন যে ইউএসএইড বাংলাদেশে ফান্ডিং করেছে এই সরকার, আওয়ামী লীগ সরকারকে, শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। আর এই জন্য ট্রাম্প প্রশাসন এসেই ওই 2 জন কর্মকর্তাকে ওইখান থেকে ইউএসএইড থেকে বরখাস্ত করা হয়েছে। তার মানে হচ্ছে আপনারা যদি দেখেন যে তাদের মনোভাব এবং অ্যাকশন দুইটার সমন্বয় করে যদি দেখেন, তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতির
যে পট পরিবর্তন হয়েছিল, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মনে করে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন মনে করে যে বাংলাদেশে বেসিক্যালি সরকার উৎখাতের জন্য একটি ষড়যন্ত্র হয়েছিল, একটি ষড়যন্ত্রের মাধ্যমে সরকার উৎখাত হয়েছে। এবং ভারত বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে, মৌলবাদের উত্থান হচ্ছে, সেটি ভারত তথা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। আর সেই বিষয়গুলো নিয়ে 15 তারিখ মোদি এবং ট্রাম্পের বৈঠকে সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। এবং সেই প্রেক্ষাপটে আশা করা যাচ্ছে যে যেহেতু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এই মৌলবাদী ইনুসের একটা সাংঘর্ষিক একটা মনোভাব তৈরি হয়েছে, সেই জায়গা থেকে একটু উত্তরণ ঘটে আশা করি যে আওয়ামী লীগের আবার পুনর্বাসন হতে পারে। সো আমরা ধরে নিতে এখন দেখার বিষয় যে আসলে আওয়ামী লীগের পুনর্বাসনটা কিভাবে হয়, সেটা সরকার পুনর্বহাল হয় না নির্বাচনের মাধ্যমে হয় না কোনো পট পরিবর্তনের মাধ্যমে হয়, এখন সেটা হচ্ছে দেখার বিষয়। বাট আপাতত এইটুকু মনে হচ্ছে ইনুসের দিন শেষ, ইনুস আর থাকতে পারবে না, ইনুসের উপরে একটা চাপ আসছে, ইনুস এখান থেকে বিদায় নিতে হবে। সো আমরা মনে করি ইনশাল্লাহ শীঘ্রই আওয়ামী লীগের জন্য সুদিন অপেক্ষা করছে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে, এরকম একটা আশঙ্কা আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রবল আকার ধারণ করছে। এবং আওয়ামী লীগ কীভাবে আসবে, কখন আসবে, কার মাধ্যমে আসবে, এগুলো এখন নানাভাবে নানা মহল থেকে এই জিনিসগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছে। কেউ হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত। তিনি কেবল যে 15 বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয়, ক্ষমতার বাইরে বিরোধী দলীয় নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন, রাজনৈতিক দলের নেত্রী হিসেবে, রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন। এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু, সব ক্ষেত্রেই তিনি সাহস দেখিয়েছেন, সাহস হারা হননি। কয়েকটা উদাহরণ দিই, যেমন ধরুন এরশাদ জামানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলো, প্রায় 18 জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রামে। তো তিনি সাহস হারাননি, সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আবার রাজনীতির প্রয়োজনে সেই এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন, পলিটিক্যাল প্রয়োজনে। তো কাজেই তার এই যে সাহস এবং কৌশল, এবং সেই এরশাদকে ছলে বলে কৌশলে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন, তাহলে ওই যে 18 জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা, তো সেটা তাকে আজীবন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু তাড়িত করেছে এরশাদ সাহেবকে। দিস ইজ শেখ হাসিনা। সেকেন্ড হলো 21শে আগস্টের গ্রেনেড হামলা, যারা দেখেছেন ওটা বিভৎস, ভীষণ রকম বিভৎস, নির্মম এবং নিষ্ঠুর। এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই অভিসম্পাতের যোগ্য। দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহর বিচার এবং মানুষের বিচার দুটোই তাদের জন্য প্রযোজ্য। তারা কখনো ওই নির্মম কর্মকাণ্ডের দায় এড়াতে পারবেন না। আমরা জানি না কারা করেছে এই কর্মটি, কিন্তু এটা খুবই নিষ্ঠুর, খুবই নির্মম। এবং যেহেতু আমি সেই ঘটনার সাক্ষী, আমি জানি ওই দিন কী নির্মমতা ঘটেছিল এবং কী ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছিল। নর্মালি আমাদের বাঙালির অ্যাভারেজ সাহস কী? অ্যাভারেজ সাহস হলো যে আপনার পাশে যদি একটা টায়ার, রিক্সার টায়ার ব্রাস্ট হয়, আপনি 3টা লাফ দেবেন। যদি বেবি ট্যাক্সির চাকা ব্রাস্ট হয়, আপনি পড়ে যাবেন। আর ট্রাকের চাকা যদি ব্রাস্ট হয়, আপনি এমন দৌড় দিবেন, অন্ততপক্ষে আধা কিলোমিটার দৌড়ানোর পরে আপনি চিন্তা করবেন যে আপনি কেন দৌড়ালেন। পুলিশ যদি গুলি করে, একটা পটকা যদি ফাটানো হয়, ককটেল ফাটানো হয়, বোমা ফাটানো হয়, তাহলে দৌড়াদৌড়িতে এমনভাবে শুরু হয়ে যায় যে আপনার ঘনিষ্ঠ বন্ধু দুইজনের গলায় মানে গলাগলি করে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো সমাবেশ দেখছিলেন, পথে হাঁটছিলেন, হঠাৎ করে দেখা গেল পিছনে একটা ককটেল ফুটেছে। 1 মিনিট আপনি আপনার বন্ধুকে ভুলে যাবেন এবং একটা ধাক্কা দিয়ে তাকে পিছনে ফেলে ওরে বাবা গো, ওরে মা গো বলে দৌড়াবেন। এটা হলো একটা অ্যাভারেজ বাঙালির
যে সাহস। 21 আগস্টে যখন গ্রেনেড হামলা হলো, তখন প্রথমত এই যে দৌড় শুরু হলো, হাজার হাজার নেতাকর্মীর দৌড়, একজনের পায়ের নিচে পড়ে আর একজন আহত। দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো এই গ্রেনেডের যে স্প্লিন্টার দ্বারা তারা অনেকে আহত হলে ওখানে পড়ে গেলেন, রক্তাক্ত হলেন, অনেকের স্পট ডেথ হলো। এরপরে আবার গুলি চালানো হলো, ব্রাশ ফায়ার করা হলো শেখ হাসিনাকে টার্গেট করে। তো এত কিছুর মধ্যে তিনি ট্রাকের উপর দাঁড়ানো ছিলেন, সেখান থেকে নামলেন, তারপরে তার নিজের গাড়িতে উঠলেন। এটা যেন তেন সাহসের বিষয় নয়। যারা বলেন যে এটা শেখ হাসিনার পরিকল্পিত, যিনি বিএনপিকে বিপদে ফেলার জন্য এই কাজ করেছেন, আল্লাহর গজব তাদের জন্য অপরিহার্য, তাদের মস্তিষ্কের উপর ক্রিয়া পড়বে রীতিমতো। এখন এই যে 21 আগস্টের যে গ্রেনেড হামলা, তারপরে ওনার যে আহাজারি, ওনার যে চিৎকার, ওনার চোখের যে আকুতি, ওনার কান্না, ওনার ক্রোধ, একটু ভালো করে দেখেন তো, পৃথিবীর সবার মতামত নেন, সমস্ত মনোবিজ্ঞানীদের দেখান যে এর মধ্যে কোনো অভিনয় আছে নাকি। তো সেই অবস্থাতে তিনি সাহস হারা হননি। 1/11-এর সময় আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে তৎকালীন যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী বেগম জিয়া চলে যাবেন। তারেক রহমান সাহেবকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বেগম জিয়া নীতিগতভাবে রাজি হয়েছেন এবং তিনি ব্যাগ ঠ্যাগ গুছিয়ে বসে আছেন, রেডি হয়ে আছেন। তো এই যে রেডি হয়ে আছেন, এই সময়টিতে মেজর আক্তার, এই যে বিখ্যাত মেজর আক্তার এমপি, তিনি সেখানে ঢুকলেন এবং বেগম জিয়াকে সেখান থেকে নেওয়ার জন্য তৎকালীন ডিজিএফআই ব্রিগেডিয়ার বাড়ি, সেখানে তিনি বসেছিলেন। তো বেগম জিয়া যাবেন, ঠিক এই সময়টাতে তার বাসায় ঢুকে মেজর আক্তার বললেন, ম্যাডাম আপনি একই কাজ করছেন, আপনি যদি এখন যান বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে। এবং উনি দেখেন যে স্টাইলে কথা বলেন, সারা জীবনের জন্য বিএনপি রাজনীতি শেষ হয়ে যাবে এবং এই যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে তারা লাভবান হবে। দ্বিতীয়ত, শেখ হাসিনা যদি বাংলাদেশে এসে যায়, তাহলে টোটাল শেখ হাসিনার মানে এখন বাংলাদেশে আছে, আপনি চলে যান, সে যদি না যায় তাহলে পুরো রাজনীতিটা আওয়ামী লীগের থেকে যাবে, আপনি কি করবেন তখন? তো বেগম জিয়া প্রাজ্ঞ, তিনি বুঝলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন তিনি যাবেন না। এবং এই কথা স্বয়ং ব্রিগেডিয়ার বাড়ি আপনার তিনি সাক্ষাৎকারে বলেছেন, টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন। এখন বোঝার চেষ্টা করুন যে ওই অবস্থাতে শেখ হাসিনা কিন্তু ছিলেন এবং তিনি দেশের বাইরে ছিলেন। তাকে বেগম জিয়াকে পাঠানো হবে এবং তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এই জন্য কি করা হলো, সমস্ত এয়ারলাইন্সের টিকিট তার কাটা ছিল। তিনি সেই টিকিটগুলোকে, এই সরকার বলল যে এয়ারলাইনগুলোকে নিষেধ করে দিল যে শেখ হাসিনাকে বহন করা যাবে না। ফলে তিনি হিথরো এয়ারপোর্টে এসে আটকে ছিলেন এবং সেখান থেকে সমস্ত কৌশল করে তিনি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে চলে আসলেন। এটা হলো শেখ হাসিনার সাহস। তারপর শেখ হাসিনা যেদিন গ্রেফতার হয়েছিলেন, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমি জানি। 1/11-এর সময় 2 নেত্রীকে গ্রেপ্তার করা হলো। খালেদা জিয়ার বাসায়, বেগম খালেদা জিয়ার বাসায় কি হয়েছে আমি বলতে পারবো না, বাট শেখ হাসিনার বাসায় কি হয়েছে আমি বলি। ওনার বেশিরভাগ লোক পালিয়ে গেছিলেন সেদিন, হাতে গোনা 2-1 ছিলেন। তিনি অভিমান করে খুব করে বললেন যে তোমরা থেকে লাভটা কি, তোমরাও চলে যাও, এবং তারাও অনেকে চলে গেল। এরপর যুব মহিলা লীগের নাজমা থেকে শুরু করে অন্য সবাই যারা ছিলেন রাজনৈতিক নেতাকর্মী, তারা উপস্থিত হলেন সেখানে, কিন্তু ওনার যারা পার্সোনাল স্টাফ